তো তোমাদের মনে হয়তো অনেকের প্রশ্ন আছে এইটা যে 2025-এর WBCS মেন্সের যে সিলেবাস চেঞ্জ হয়েছে সেখানে যে বিষয়গুলি ঢোকানো হয়েছে সেগুলো কিভাবে পড়তে হবে। আশা করি এতদিনে তোমরা ঘাটাঘাটি করেছো কোন বিষয় কিভাবে পড়তে হবে এবং সেখানে দেখেছো যে বেঙ্গলি আর্ট অ্যান্ড লিটারেচার নামে যে নতুন একটি সাবজেক্ট অ্যাড করা হয়েছে এটা অত্যন্ত সহজ একটা বিষয়, মানে যত বিষয় মেন্সে আছে তার মধ্যে সবথেকে সহজ বিষয় হচ্ছে বেঙ্গলি কালচার আর্ট অ্যান্ড লিটারেচার বলে যে পেপারটি অ্যাড করা হয়েছে। ওটাই আমাদের অত বোঝার কিছু নেই, আমরা অলরেডি জানি, একটু পড়লেই আমরা ওটা লিখতে পারবো। এবং বাদবাকি যে সাবজেক্টগুলি আছে, বাদবাকি যে পেপারগুলি আছে সেগুলো যদি দেখি তাহলে দেখবো হিস্ট্রির কিছু পার্ট, জিওগ্রাফির কিছু পার্ট মিলে একটা পেপার, আবার পলিটির কিছু পার্ট, আবার ইন্ডিয়ান সোসাইটির কিছু পার্ট মিলে, ইকোনমিক্সের কিছু পার্ট মিলে পেপার, এই ধরনের অনেকগুলি সাবজেক্ট নিয়ে এক একটা পেপার তৈরি হয়েছে ইউপিএসসিতে যেরকম তৈরি হয়। কিন্তু জিএস পেপার 4-এ যদি আমরা যাই তাহলে আমরা একটা নতুন সাবজেক্ট পাবো, নতুন ধরনের বিষয় পাবো যেটা আমরা কখনো পড়িনি, এবং পড়লেও তুমি যদি রিডিং পড়ো শুধু বই, তবুও তুমি প্রথমে বুঝতে পারবে না। তোমার এই সাবজেক্টটা বোঝার জন্য কোনো একটা স্যারের সাহায্য নিতে হবে বা কোনো একটা ভিডিও দেখতে হবে, তারপরে তুমি এই সাবজেক্টটা বুঝতে পারবে। তো আমি দেখছিলাম কদিন ধরে তোমাদের অনেকেই বলছিলে আমাকে যে এথিক্স সাবজেক্টটা স্যার কি একটু বলুন, বা নীতিশাস্ত্র বা নীতিবিদ্যা নামক যে সাবজেক্টটি ইনক্লুড করা হয়েছে এটা কি জিনিস। নীতি মানে হচ্ছে নিয়ম। তো আমরা যখন WBCS অফিসার হব বা সিভিল সার্ভেন্ট হব তখন আমাদের প্রফেশনে কোন কোন নীতি মেনে চলতে হবে, আমাদের জীবনে কোন কোন নীতি মেনে চলতে হবে, সেইগুলো নির্ধারণ করে এই বিষয়টি, যে বিষয়টার নাম হচ্ছে এথিক্স, নীতিবিদ্যা বা নীতিশাস্ত্র, দুটোই আমরা বলতে পারি। এটা যেমন সিভিল সার্ভিসের প্রিপারেশন নেওয়ার সময় তোমার জানা দরকার, ঠিক সেরকমভাবে সিভিল সার্ভিসের প্রিপারেশন নেওয়ার পরেও চাকরি করার সময়কালে এই সাবজেক্টটার প্রচুর পরিমাণ প্রয়োজন পড়বে তোমাদের, কারণ এই সাবজেক্টটা মূলত তোমাকে অনেক ডিসিশন নিতে সাহায্য করবে, অনেক সিদ্ধান্ত নিতে তোমাকে সাহায্য করবে, প্রশাসনিক সিদ্ধান্ত নিতে বিশেষ করে। আর এই সাবজেক্টের ভূমিকা অনেক বেশি। জিএস পেপার 4-এ যদি আমরা যাই তাহলে দেখব এটা এমন একটা পেপার যে পেপারে একটি মাত্র সাবজেক্ট আছে, এথিক্স বা নীতিশাস্ত্র। এটা দুটো গ্রুপে বিভক্ত আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। আমরা যদি দেখি যে প্রথম গ্রুপে মূলত সাবজেক্টের ভাগ এরকমভাবে আছে: এথিক্স, অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, ইমোশনাল ইন্টেলিজেন্স। এর মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউড এই পার্টটা অনেকটা সাইকোলজির সাথে মেলে। আর গ্রুপ বিতে যদি যাই সেখানে বলা আছে এথিক্সের কেস স্টাডি আসবে। যদিও স্টেটের পরীক্ষায় কেস স্টাডি খুব একটা বেশি আসে না, তোমাকে হয়তো ম্যাক্সিমাম 2 থেকে 3টে কেস স্টাডি দেবে, বাদ বাকি সব ফ্যাকচুয়াল প্রশ্ন করবে। কিন্তু এই সাবজেক্টে সব থেকে বড় মুশকিল হলো কেন স্টুডেন্ট পড়তে গিয়ে প্রথমে হোঁচট খায়, তার কারণ হচ্ছে এই সাবজেক্টে প্রথমে যেটা আছে এথিক্স, নীতিশাস্ত্র, স্কোপ অফ এথিক্স, এসেন্স অফ এথিক্স, ডিটারমিনেন্টস অফ এথিক্স, কনসিকুয়েন্সেস অফ এথিক্স, ডাইমেনশন অফ এথিক্স, এই কটা জিনিস বুঝতে সব থেকে বেশি সমস্যা হয়। এবং এই কটা জিনিসই যে বুঝতে পারবে তার পরবর্তী যে টপিকগুলো আছে, যেমন অ্যাটিটিউড বলো, অ্যাপটিটিউড বলো, ইমোশনাল ইন্টেলিজেন্স বলো, বা গভর্নেন্স বলো, বা অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নেন্স বলো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলো, এইগুলো বোঝা খুব সহজ হয়ে যাবে। এবং এগুলো সত্যি সহজ জিনিস। স্কুল কিভাবে একটা মানুষকে মূল্যবোধ শেখাতে সাহায্য করে এইটা লেখার জন্য সাধারণ জ্ঞান থাকলে মোটামুটি 4টে পয়েন্ট করে দেওয়া যায়। তারপর আমাদের অবশ্যই পড়তে হয়, কারণ আমাদের সাধারণ জ্ঞান যেটা আছে সেটা হয়তো নীতিশাস্ত্রের নিয়মের সাথে নাই মিলতে পারে, সেই কারণে পড়তে হয়, কিন্তু এগুলো লেখা যায়। কিন্তু নীতিশাস্ত্র কি, নীতিশাস্ত্র এবং নৈতিকতার পার্থক্য কি, নীতিশাস্ত্রের মূল ভাগ কি, নীতিশাস্ত্রের প্রকারভেদগুলি কি কি, নীতিশাস্ত্রের নির্ধারক কোনগুলো, নীতিশাস্ত্রের প্রভাব কি, এইটা বোঝাটাই একটু সমস্যাজনক। এই কারণে যখন কোনো স্টুডেন্ট এই সাবজেক্টটা পড়তে যায় কোনো বই দেখে, তখন প্রথম দিকে সে বুঝতে পারে না, এবং প্রথম দিকে যেহেতু সে ফান্ডামেন্টালগুলো বুঝতে পারে না সেই কারণে পরেরগুলো সে আর পড়ে না। কিন্তু মজাটা হচ্ছে এই এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস বাদে যা যা আছে এই সিলেবাসে তার প্রত্যেকটাই অত্যন্ত সহজ এবং তার জন্য খুব একটা বেশি পড়তে লাগে না, এবং এই সাবজেক্টটায় সব থেকে বেশি মার্কস ওঠে।
যে কোনো ইউপিএসসি টপার তুমি তাদের মার্কস যদি দেখো তাহলে দেখবে তারা এথিক্স পেপারেই সব থেকে বেশি মার্কস তোলে। এই কারণে এই সাবজেক্টটা আমাদের মেন্সের জন্য একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টটাকে হেলাফেলা করলে হবে না, কারণ অন্যান্য যে সাবজেক্টগুলি আছে বেঙ্গলি আর্ট লিটারেচার কালচার বাদে সেগুলো কিন্তু মার্চ করা, একটার সাথে অপরটা মার্চ করা, সেগুলো অনেক বেশি পড়তে হয়। আর আমি এটাকে এখানে বলবো যে এই সাবজেক্টটা তোমার অনেক বেশি বুঝতে হয়, পড়তে হয় সব থেকে কম। সত্যি তাই, পড়তে হয় সব থেকে কম, আবারও বলছি বুঝতে হয় অনেক বেশি। যদি এথিক্স তুমি বুঝে যাও তাহলে যদি কেস স্টাডি সত্যি 150 নাম্বারের আসে, যদিও আসে না স্টেট পিসিএসে, আমি আবারও বলছি যদি আসে তাহলে তোমার আরামসে ওইগুলো উত্তর করতে পারবে। কিন্তু যদি না বোঝো তাহলে একটা কেস স্টাডিরও তুমি উত্তর করতে পারবে না, বা উত্তর করলেও ভুল লিখে দিয়ে চলে আসবে। সে কারণে এই সাবজেক্টের প্রথম দিকে যেগুলো আছে সেগুলো বোঝা খুব জরুরি। যদিও তোমাদের মেন্সের কোর্স এখনো শুরু হয়নি, যেহেতু আমি তোমাদের অলরেডি বলেছি যে 2024-এর প্রিলিমস আগে হবে, তারপর মেন্সের কোর্স শুরু হবে 2025-এর, কিন্তু তার আগে 2025-এর মেন্সের কোর্স শুরু হবে না। 2025-এর প্রিলিমসের কোর্স আমাদের শুরু হচ্ছে 23শে মে থেকে। 23শে মে ব্যাচে প্রিলিমিনারি যে সমস্ত সাবজেক্টগুলো আছে উইথ এনভায়রনমেন্ট এবং প্রবলেম সলভিং ডিসিশন মেকিং, সেই প্রত্যেকটাই করানো হবে। কিন্তু মেন্সের কোর্স সেটা শুরু হবে পরে, তার কারণ প্রিলিমিনারিতেও আমাদের বেসিক ফান্ডাগুলো ক্লিয়ার করতে হয়। এবং এই মেন্সের যে টোটাল সিলেবাসটা দিয়েছে, যে বড় সিলেবাসটা, এটা দাঁড়িয়ে আছে 4টে সাবজেক্টের উপর ভিত্তি করে: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স। কখনো দেখবে তুমি হিস্ট্রির উত্তর লিখতে যাচ্ছ, সেখানে পলিটির তথ্য ঢোকাতে হবে। কখনো দেখবে তুমি ইন্টারন্যাশনাল রিলেশনস লিখতে যাচ্ছ, আন্তর্জাতিক সম্পর্ক লিখতে যাচ্ছ, সেখানে জিওগ্রাফির তথ্য ঢোকাতে হবে। সুতরাং এই 4টে সাবজেক্ট না বুঝলে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, তুমি অন্যান্য সাবজেক্ট, অ্যালায়েড সাবজেক্ট যেগুলো আছে যেমন ইন্ডিয়ান সোসাইটি কিংবা ইন্টারন্যাশনাল রিলেশনস, এগুলো তুমি বুঝতে পারবে না। বোঝা গেল তো? সেই কারণে এই 4টে সাবজেক্ট আগে রেডি করা জরুরি, এবং সেই কারণে আমাদের 23শে মে থেকে প্রিলিম ব্যাচ শুরু হচ্ছে। তো আজকে আমি মূলত এই সাবজেক্টে কি পড়তে হয় বা এই সাবজেক্টটা মনে রাখা কতটা সহজ সেইটা বোঝানোর চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে। জাস্ট বোঝার চেষ্টা করবে, তাহলে লিখতে পারবে। দেখো, প্রথমে একটু একটা জিনিস বুঝে নাও যে এই ধরনের পরীক্ষাগুলোই, বিশেষ করে সিভিল সার্ভিসের ডেসক্রিপটিভ পরীক্ষায়, তুমি যদি প্যারা প্যারা করে লিখতে চাও তুমি কোনোদিনই নাম্বার পাবে না। কারণ প্রথম কথা, প্যারা প্যারা করে লেখার টাইম তুমি পাবে না। এটা ওই 100 নম্বরের পেপার নয় যে মাত্র 10টা প্রশ্ন লিখতে হবে, এখানে হয়তো তোমার 20টা প্রশ্নের উত্তর করতে হবে। তো প্যারা প্যারা করে লিখলে তুমি 10টা প্রশ্নের উত্তর করবে, বাদ বাকি 10টা প্রশ্ন টাচই করতে পারবে না, এবং শব্দ সংখ্যা তোমার এক্সিড করে যাবে। আমি বারবার বলছি, এটা কিন্তু পিএসসি মিসলেনিয়াসের মতো লেখা নয় যে প্যারা প্যারা করে লিখলে তুমি নাম্বার পাবে। কারণ এখানে তোমার ছোট্ট লেখার মধ্যে যে তোমার মেন আইডিয়া লেখার, সেটা প্রকাশ করতে হয়। এবং সেই কারণে এখানে বুলেট পয়েন্ট করে ফ্লোচার্ট করে লেখা খুব জরুরি। ইউপিএসসির যে কোনো টপারের খাতা দেখবে, তারা দেখবে কমপ্লিট সেন্টেন্সে লেখে খুব কম, বেশিরভাগই বুলেট পয়েন্ট করে ইনকমপ্লিট সেন্টেন্স, এই যে এখানে যেমন বুলেট পয়েন্টগুলো ইনকমপ্লিট সেন্টেন্সে লেখা আছে, এই ধরনের লেখে। 10 নম্বরের প্রশ্ন সাধারণত আমাদের 150 শব্দের মধ্যে লিখতে হয়। তো 150 শব্দ কিন্তু খুব বেশি শব্দ নয়। 15 নম্বরের প্রশ্ন আমাদের 250 শব্দের মধ্যে লিখতে হয়, সেটাও খুব একটা বেশি শব্দ নয়। মনে হচ্ছে খুব বেশি শব্দ, কিন্তু বেশি শব্দ নয়। তার কারণ ওই 15 নম্বরের প্রশ্নটা যখন দেবে তোমাকে, তখন ওর মধ্যে দুটো প্রশ্ন মার্চ করে দেবে, যে হোয়াট ইজ দ্য স্কোপ অফ এথিক্স অ্যান্ড হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ এথিক্স। দুটো প্রশ্ন মার্চ করে দেবে, অর্থাৎ তোমাকে স্কোপ অফ এথিক্সও লিখতে হবে, আবার ডিটারমিনেন্ট অফ এথিক্স বা এথিক্সের নির্ধারক কোনগুলো, নীতিশাস্ত্রের নির্ধারক কোনগুলো, কিসের কিসের উপর নির্ভর করে নীতিশাস্ত্র গড়ে ওঠে, সেগুলো তোমাকে লিখতে হবে ওই কটা ওয়ার্ডের মধ্যে, ওই কটা লাইনের মধ্যে। 20টা লাইন, 25টা লাইন, 15টা লাইন এর মধ্যে। কারণ অন অ্যান এভারেজ প্রত্যেকেরই দেখবে একটা লাইনে 10টা মতো শব্দ ধরে। তো সেই কারণে বুলেট পয়েন্ট করে দেওয়াটা খুব জরুরি। বুলেট পয়েন্ট করে মেন আইডিয়াগুলোকে রিফ্লেক্ট করা খুব জরুরি। ফ্লো চার্ট ইউজ করা খুব জরুরি। ফ্লো চার্ট মানে কিচ্ছু না, জাস্ট এরকম অ্যারো দিয়ে তোমার লিখতে হবে। মানে ধরো পরীক্ষায় প্রশ্ন এসছে নীতিশাস্ত্র কি, তুমি নীতিশাস্ত্র তার বৈশিষ্ট্যগুলো লিখে দাও, হয়ে গেল তোমার উত্তর। জাস্ট এইটুকুনি হয়ে গেছে তোমার উত্তর। ইউপিএসসি টপারদের খাতা দেখবে তারা তাই করে। প্যারা প্যারা করে লিখতে গেলে এটা কিন্তু শেষ করতে পারবে না তুমি। তো সেই কারণে বোঝার চেষ্টা করবে। আমি যখন তোমাদের মেন্সের কোর্স করাবো, এই যে নোট বানাচ্ছি, নোট বানানো অনেকটা এগিয়েও গেছে নীতিশাস্ত্রের বা অন্যান্য সাবজেক্টের
নোটগুলো আমি অনেক বড় বড় করছি, কারণ নোটগুলো পড়ে তো তুমি বুঝবে, না বুঝলে তো তুমি লিখতে পারবে না, সেই কারণে নোটগুলো অনেক বড় বড় থাকবে। কিন্তু যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করবে তখন তোমার ফ্লো চার্ট করেই প্র্যাকটিস করতে হবে। নিজে এই বড় নোট দেখে বা কোনো বই যদি তুমি পড়ো সেটা দেখে যদি ফ্লো চার্ট করে নোট বানানো না প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার হবে না। তো দেখো, নীতিশাস্ত্রের প্রয়োজনীয়তা কি আগে সেটা বলি। নীতিশাস্ত্রের প্রয়োজনীয়তা কি? ধরে নাও তুমি একজন অফিসার, তুমি এমন একটা জায়গায় পোস্টেড আছো যেখানে বাসের যোগাযোগ থাকলেও বাস চলাচল অত সুবিধাজনক নয়। অর্থাৎ ধরে নাও রাত 8টার পর বাস চলে না, সেখানে আশেপাশে কোনো ট্রেন লাইনও নেই, কিন্তু সেখানে মেট্রোর লাইন তৈরি হবে এরকম একটা সার্কুলার এসছে, বা সেখানে একটা মেট্রো স্টেশন তৈরি তোমাকে করতে হবে। তুমি দায়িত্বপ্রাপ্ত হয়েছো মেট্রো স্টেশন তৈরি করার জন্য, জায়গা জমি যে নিতে হয় বা কোথায় কি তৈরি করতে হবে, লোকজনকে কনভিন্স করতে হবে বা সরাতে হবে, এই দায়িত্ব তুমি পেয়েছো। তো তুমি যখন ওই জায়গাটায় গেলে যেখানে মেট্রো স্টেশন তৈরি হবে বলে মনে করা হচ্ছে, দেখলে যে সেখানে অলরেডি 4টে ঝুপড়ি দোকান ঘর আছে। তারা খুবই গরিব মানুষ, তারা ওই দোকান ঘর থেকেই মূলত তাদের সংসারটা চালায়, এবং সেই দোকানে যথেষ্ট বিক্রিও হয় বটে। এমন একটা জায়গায়, এমন একটা মোড়ের মাথায় ধরো ওই 4টে ঝুপড়ি দোকান। তোমাকে মেট্রো স্টেশন তৈরি করতে হলে ওই 4টে ঝুপড়ি দোকানকে ভাঙতে হবে। তুমি দেখছো ওই দোকানদারগুলোর ওই দোকানগুলো ছাড়া অর্থের বা উপার্জনের আর কোনো অবলম্বন নেই। তুমি যদি ওদের ওইখান থেকে দোকান ভেঙে দূরে অন্য কোনো জায়গায় করেও দাও, তবুও সেখানে তাদের এত বিক্রি বাট্টা হবে না। তোমার মনে কষ্ট হতে পারে দেখে যে এরা এখান থেকে উপার্জন করে, স্টেশনটা তৈরি করতে গেলে আমার 4টে দোকান ভাঙতে হবে, আমার কি আদৌ স্টেশনটা তৈরি করা সঠিক হবে, বা স্টেশনটা তৈরি করার জন্য এই জায়গাটা অনুমোদন দেওয়া সঠিক হবে? এটা তোমার মন থেকে আসছে যে এই লোকগুলোকে কষ্ট দেওয়া ঠিক হবে না। আবার তুমি এটাও ভাবছো যে যদি আমি এখানে মেট্রো স্টেশনটা তৈরি করি তাহলে এই শহরের মধ্যে থাকা প্রায় 2 থেকে 3 হাজার জন লোকের একটা যাতায়াতের বা একটা যোগাযোগ ব্যবস্থার একটা সুষ্ঠু সুনির্দিষ্ট মাধ্যম তৈরি হবে। তারা অফিসে যেতে পারবে, তারা তাদের কর্মক্ষেত্রে যেতে পারবে অনেক সহজভাবে, তার কারণ এখানে অন্য ধরনের যোগাযোগ ব্যবস্থা অত ভালো নেই। তাহলে তোমার মন একদিকে বলছে মেট্রো স্টেশন যদি আমি তৈরি করি তাহলে অনেকগুলো লোকের উপকার হবে, তোমার মন আবার আরেকদিকে বলছে মেট্রো স্টেশন যদি আমি তৈরি করি তাহলে এই এখন যারা এখানে এই দোকান চালিয়ে তাদের জীবন নির্বাহ করছে তাদের দোকান আমি অন্য জায়গায় করেও দিলে তাদের অত ভালোভাবে জীবন নির্বাহ আর হবে না, হয়তো তাদের যা তখন উপার্জন হবে তাতে তারা সংসার চালাতে পারবে না, বা তাদের যদি পুনর্বাসনের ব্যবস্থাও আমি করি তবুও সেটা হতে অনেক দিন লাগবে, এবং ততদিনে এই 4 জন না খেতে পেয়ে মারা যাবে। তাহলে তুমি কি করবে? মেট্রো স্টেশনটা তৈরি করবে ওই 4টে ঝুপড়ি দোকান ভেঙে, নাকি ওই 4টে ঝুপড়ি দোকান রেখে দেবে, মেট্রো স্টেশনের প্রজেক্টটাকে তুমি আর স্যাংশন করবে না? এই যে মানসিক একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে আমি কি করব কি করব না, এটাকে বলা হয় এথিক্যাল ডিলেমা, নৈতিকতার দ্বন্দ্ব। আমরা এই নীতিশাস্ত্র বিষয়টা পড়লে এই ধরনের বহু দ্বন্দ্ব আমাদের জীবনে তৈরি হয়, যেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। আরেকটা উদাহরণ দিই। ধরে নাও তুমি একজন শিক্ষক, শিক্ষকের এথিক্সে লেখা আছে, শিক্ষকের নীতিমালায় লেখা আছে, পেশাগত যে নীতিমালা তাতে লেখা আছে তোমাকে প্রত্যেকটা ছাত্রকে স্নেহের দৃষ্টিতে দেখতে হবে। শিক্ষকের নীতিমালায় লেখা আছে তুমি কাউকে বেত মারতে পারবে না, কাউকে অপমানজনক কিছু তুমি বলতে পারবে না, অর্থাৎ কোনো ছাত্রকে। তোমার স্কুলে প্রায় বেশিরভাগ ছাত্রই ভালো, কিন্তু তার মধ্যে 1-2 জন ছাত্র এরকম আছে
যাদের মুখ দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ বেরোয়, অনৈতিক কাজ করে থাকে, টিচারদেরকে সর্বক্ষণ অপমান করে, ক্লাসে বিভ্রাট সৃষ্টি করে, তুমি দেখছো এ ছাত্রকে না মারলে শুধরানো খুব মুশকিল। কারণ হয়তো তুমি যখন পড়াশোনা করেছো ওই ধরনের দুষ্টুমি করলে বা ওই ধরনের বাঁদরামো করলে তোমার শিক্ষক বেত্রাঘাত করতেন এবং তার ফলে তোমার বাঁদরামো কমে যেত। তো তুমি বুঝতেই পারছো যে বেত্রাঘাত না করলে বা চড়থাপ্পড় না মারলে বা ওকে বকাবকি না করলে ও শুধরাবে না। আবার তুমি যদি ওকে বেত্রাঘাত করো তাহলে তুমি তোমার পেশাগত নীতিমালা লঙ্ঘন করছো, যেখানে বলা হচ্ছে তোমার ছাত্র যতই যাই দুষ্টুমি করুক না কেন তোমার তাকে স্নেহের দৃষ্টিতে দেখতে হবে, তোমার তাকে বোঝাতে হবে, তোমার তার সাথে বন্ধুর মতো মিশতে হবে। বেত্রাঘাত করে এই সমস্যার সমাধান হবে না বা বেত্রাঘাত করা যাবে না, এইটা বলা আছে তোমার পেশাগত নীতিমালায়। তুমি তখন কি করবে? তোমার মনে হচ্ছে বেত্রাঘাত না করলে ছাত্রের শুধরানো সম্ভব নয়, আবার তুমি দেখছো বেত্রাঘাত করা আমার পেশাগত নীতিমালার বিরোধী। করবে কি তুমি? তোমার মনে আবার তৈরি হয়েছে নৈতিক দ্বন্দ্ব বা এথিক্যাল ডিলেমা। নীতিশাস্ত্র যখন তুমি পড়বে তখন এই ধরনের প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে, এবং এই কারণে এই সাবজেক্টটা খুব মজার জিনিস। যদিও আমাদের ডাব্লিউবিসিএস এর যে সিলেবাস, এখানে যা এথিক্স আছে সেই এথিক্সটা সামগ্রিক নীতিবিদ্যা আমরা বলতে পারি না। আমরা এটাকে পার্টিকুলার যদি কোনো নামে অভিহিত করতে চাই তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে মূলত প্রশাসনিক নীতিবিদ্যা, বা প্রশাসনিক কাজকর্ম করার সময় কোন কোন নীতি মেনে চলতে হয় সেইটা আমরা শিখবো এই সাবজেক্টটা পড়ে। সামগ্রিক নীতিবিদ্যা আরো বিস্তৃত বিষয়, কিন্তু তবুও এই সাবজেক্টটা পড়লে তুমি প্রশাসনিক অফিসার হও চাই না হও, জীবনের বহু ক্ষেত্রে বহু সিদ্ধান্ত তুমি নিতে পারবে, তোমার নৈতিক দ্বন্দ্বগুলো থেকে খুব সহজেই তুমি মুক্তি পাবে। নীতিশাস্ত্র কি? নীতিশাস্ত্র হচ্ছে একটা শাস্ত্র, অর্থাৎ একটা বিষয়, একটা সাবজেক্ট। এইটুকুনি আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু আমাদের এই সিলেবাসে যে নীতিশাস্ত্র আছে সেটাকে যদি আমরা লিখে আসি এটা একটা বিষয়, তাহলে এটা ঠিকভাবে ডিফাইন করবে না আমাদের সিলেবাসের এথিক্সকে। নীতিশাস্ত্র বোঝার জন্য আমাদের নীতিশাস্ত্র আর নৈতিকতা, এথিক্স এবং মোরালিটি, এই দুটোর পার্থক্য বোঝা আগে প্রয়োজন। এই দুটোর পার্থক্য পরীক্ষায় প্রশ্ন আসে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এথিক্স অ্যান্ড মোরালিটি? এক্সপ্লেইন ইট ইউর ওন ওয়ে। এই পার্থক্যটাই যদি আমরা আগে বুঝে নিই তাহলে আমরা এই সিলেবাসের একটা কমপ্লেক্স ধারণা, একটা জটিল ধারণা খুব সহজে আয়ত্ত আনতে পারবো, এবং এই সিলেবাসের পরবর্তী টপিকগুলো পড়া আমাদের সহজ হয়ে যাবে। নীতিশাস্ত্র হচ্ছে সমাজের তৈরি একটি নিয়ম, বা কিছু গোষ্ঠীর তৈরি একটি নিয়ম, বা কিছু পেশা দ্বারা তৈরি একটি নিয়ম। নীতিশাস্ত্র সমাজের তৈরি একটি নিয়ম, নীতিশাস্ত্র গোষ্ঠীর তৈরি একটি নিয়ম, নীতিশাস্ত্র কিছু পেশা দ্বারা তৈরি একটি নিয়ম, যেটা তৈরি হয়েছে যুক্তির মাধ্যমে। অর্থাৎ পেশাগত, যেমন ডাক্তারদের একটা নীতি আছে যেটাকে বলা হয় হিপোক্রেটিক ওথ, এটা মেডিকেল এথিক্সের অন্তর্গত। তো এই যে নিয়মটা যখন তৈরি হয়েছে তখন এটাকে ধাপে ধাপে বিশ্লেষণ করে যুক্তির মাধ্যমে তৈরি হয়েছে, এবং সমাজ বা গোষ্ঠী ওই নিয়মটা এই কারণেই তৈরি করেছে যে ওই নিয়মটা যদি মেনে চলা হয় তাহলে সমাজের কল্যাণ হবে,
বা মানব সমাজের কল্যাণ হবে, এই ভেবে ওই নিয়মটা তৈরি হয়েছে। এবার এখানেও আমাদের প্রশ্ন আসতে পারে যে সমাজ যেটা ভাবছে সেটা কি সবসময় ঠিক না ঠিক নয়? সমাজ যেটা ভাবে সেটা সবসময় ঠিক নয়। সমাজ যখন ভেবেছিল সতীদাহ প্রথা ঠিক, তখন সতীদাহ প্রথাকে এথিক্যাল বলা হতো, নৈতিক বলা হতো সমাজের চোখে। কিন্তু আমরা যদি আরো একটু বিস্তৃত চোখে দেখি তাহলে সত্যি সত্যি এটা বুঝতে পারবো সতীদাহ প্রথা ঠিক নয়। এই কারণে পরবর্তীকালে সমাজ ওই নিয়মটা পরিবর্তন করেছে। সমাজ বলেছে যে সতীদাহ প্রথা ঠিক নয়, এটার অবলুপ্তি হওয়া উচিত। অর্থাৎ এই এথিক্স বা সমাজ যে নিয়ম তৈরি করে এগুলো আবার সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, সমাজের সাথে সাথেও পরিবর্তিত হয় বটে। আমি বলছিলাম নীতিশাস্ত্র আর নৈতিকতার পার্থক্য। নীতিশাস্ত্র বা নৈতিকতা কোনো কাজ ভালো না খারাপ সেটাই মূলত দেখে বা সেটাই বিচার করে। নীতিশাস্ত্র মানে হচ্ছে এথিক্স, নৈতিকতা মানে হচ্ছে মোরালিটি। সাধারণভাবে এথিক্স আর মোরালিটিকে ইকুয়াল বলেই মানা হয়, যে এথিক্সও যা মোরালিটিও তাই। সাধারণভাবে 99% ক্ষেত্রে এটাই মানা হয়। একটি জায়গায় এটা তফাৎ হয়ে দাঁড়ায়। কোন জায়গায়? যখন এই প্রশ্নটা আসে নৈতিকতা আর নীতিশাস্ত্রের পার্থক্য কি। তাহলে এথিক্সের বাংলা আমরা করছি নীতিশাস্ত্র বা নীতিবিদ্যা, আর মোরালিটির বাংলা আমরা করছি নৈতিকতা। তাহলে এথিক্স বা মোরালিটি দুটোই কি বিচার করে? বিচার করে কোনো কাজ ভালো না খারাপ। এটা একটা ধারণা দেয় আমাদের, আইডিয়া অফ গুড অর ব্যাড। কোনো কাজ আমার কোনো কাজ, মানুষের কাজ, সেটা ভালো না খারাপ সেটা বিবেচনা করে, সেটা বিশ্লেষণ করে এথিক্স এবং মোরালিটি দুজনেই। কিন্তু তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে মোরালিটি বা নৈতিকতা আমার চোখে কোনো কাজ ভালো না খারাপ শুধুমাত্র সেইটা দেখায়, যেখানে কেন্দ্রে থাকে আমি। আমার সাপেক্ষে, আমার রেসপেক্টে কোনো কাজ ভালো না খারাপ শুধুমাত্র সেইটা বিচার করে আমার নৈতিকতা বা আমার মোরালিটি। নীতিশাস্ত্র কোনো কাজকে যখন বিচার করে তখন সে সমাজের পার্সপেক্টিভে বিচার করে, বা সমাজের সাপেক্ষে সেই কাজটা ভালো না খারাপ সেটা বিচার করে নীতিশাস্ত্র। তাহলে মোরালিটি বা নৈতিকতা কি বিচার করে? আমার সাপেক্ষে কোনো কাজ ভালো না খারাপ সেটা বিচার করে। এথিক্স বা নীতিশাস্ত্র কি বিচার করে? সমাজের সাপেক্ষে কোনো কাজ ভালো না খারাপ সেটা বিচার করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোরালিটি কেবলমাত্র আমাকে কেন্দ্রে রেখে বিচার করে, আমার সাপেক্ষে ভালো না খারাপ। ধরে নাও তুমি কোনো একটা চাকরি করছো, তোমার বাবা আর মা দুজনেই খুব অসুস্থ হয়ে গেছেন, দুজনেরই ক্যান্সার হয়েছে, তোমার অর্থের খুব প্রয়োজন, তুমি যে মাস মাহিনা পাও তাতে তোমার এই চিকিৎসা করানো সম্ভব নয়, তোমার কাছে লোনেরও হয়তো উপায় নেই, কারণ আগেই অনেকগুলো লোন নিয়েছো। তুমি যে অফিসে চাকরি করো সেখানে দুর্নীতি সবাই আকছাড় করে থাকে, দুর্নীতি করার জন্য সেখানে খুব একটা পরিশ্রম করতে হয় না। তুমি দেখছো এই মুহূর্তে আমি যদি দুর্নীতি না করি, যদি ঘুষ নিয়ে টাকা না নিই, তাহলে আমি আমার বাবা এবং মায়ের চিকিৎসা করাতে পারবো না। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ঘুষ নেওয়াটা তোমার কাছে ঠিক, অর্থাৎ তোমার সাপেক্ষে তোমার কাছে ঘুষ নেওয়াটা ঠিক। অর্থাৎ এই যে ঘুষ নেওয়াটা ঠিক কি ঠিক নয় তোমার সাপেক্ষে, তুমি বললে বা তোমার মন বলল, তোমার অন্তর বলল তোমার সাপেক্ষে ঠিক, এই কাজটা করছে তোমার মোরালিটি বা নৈতিকতা। কিন্তু যখনই আমি সমাজের চোখে দেখব, যে সমাজের চোখে বা
তুমি যদি ঘুষ নাও তাহলে কি সেটা সমাজের জন্য ভালো হবে, সমাজের জন্য মঙ্গলকর হবে? উত্তর হচ্ছে না, সমাজের জন্য মঙ্গলকর হবে না। তুমি ঘুষ নিচ্ছ মানে অন্য কানুর যে সমানাধিকার ছিল সেটাকে খর্ব করে তুমি কাউকে অনৈতিক উপায়ে কিছু একটা কাজ হাসিল করে দিচ্ছ। সমাজের জন্য এই প্রবণতাটা ভালো নয়, সমাজের চোখে এটা ভালো নয়। সমাজে এর ফলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে, শান্তি নষ্ট হতে পারে, প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে নৈতিকতা হারিয়ে যেতে পারে। তাহলে তুমি যখনই এথিক্সের দৃষ্টিভঙ্গিতে তোমার ওই মুহূর্তে দাঁড়িয়েও ঘুষ নেওয়াটাকে দেখবে, তখন তুমি দেখবে যে ঠিক ঘুষ নেওয়াটা আমার জন্য ঠিক হলেও সমাজের জন্য ঠিক নয়। কারণ ঘুষ নিয়ে কারুর অনৈতিক কাজ করে দিচ্ছি মানেই কারুর নৈতিক কাজকে আমি খর্ব করছি, কারুর নৈতিক কাজকে, নৈতিক অধিকারকে আমি রুদ্ধ করছি। সুতরাং সমাজের চোখে এটা ভালো না। তাহলে তোমার চোখে ঠিক না ভুল এইটা বিচার করে তোমার মোরালিটি বা নৈতিকতা, যার মধ্যে যুক্তি স্থান পায় খুবই কম পরিমাণে। সাধারণত নৈতিকতা খুব বেশি যুক্তি নির্ভর হয় না, আবেগ থেকে চালিত হয়। এথিক্স বা নীতিশাস্ত্র বা নীতিবিদ্যা এটা দেখায় সমাজের চোখে তোমার কাজটি ঠিক না ভুল, এতে সমাজের মঙ্গল হবে কিনা। মোরালিটি তোমাকে দেখায় এই কাজের ফলে কেবলমাত্র তোমার নিজের মঙ্গল হবে কিনা। এথিক্স তোমাকে দেখায় এই কাজের ফলে সমাজের মঙ্গল হবে কিনা, সর্বসাধারণের মঙ্গল হবে কিনা, পৃথিবীর, বিশ্বের, গোষ্ঠীর, পেশার মঙ্গল হবে কিনা। তাহলে আমরা যখন পার্থক্য লিখব মোরালিটি আর এথিক্সের, তখন আমরা একটা টেবিল বানাবো এরকম ভাবে, সেখানে একদিকে দেব মোরালিটি, একদিকে দেব এথিক্স। তাহলে মোরালিটি উৎপন্ন হচ্ছে কোথা থেকে? ইন্ডিভিজুয়াল থেকে, একটা মানুষের অন্তর থেকে উচ্চারিত হচ্ছে মোরালিটির ভাবনা বা নৈতিকতার ভাবনা। আর এথিক্স সমাজ নির্ধারণ করছে। এথিক্স সাধারণত পেশাগতভাবে বাধ্যতামূলক হয়। মেডিকেল ডাক্তারদের জন্য আছে মেডিকেল এথিক্স, তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হলে তোমার জন্য থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ এথিক্স, যে শিক্ষক তার জন্য আছে শিক্ষকের নীতিমালা। অর্থাৎ সাধারণভাবে এথিক্স পেশাগতভাবে বাধ্যতামূলক হয়। মোরালিটি পেশাগত কোনো ধারণা নেই, কারণ মোরালিটি তোমার নিজের মধ্যে থেকে উদ্বুদ্ধ হচ্ছে। এটা কেবলমাত্র তোমার নিজের চোখে কোনো কাজ খারাপ না ভালো সেটা দেখায়, এখানে কোনো একটা গোষ্ঠীর চোখে কাজটা ভালো না খারাপ সেটা দেখায় না। অর্থাৎ এটাও আমরা বলতে পারবো এথিক্স বা নীতিশাস্ত্র হচ্ছে একটা কালেকটিভ কনসেপ্ট, আর মোরালিটি বা নৈতিকতা এটা একটা ইন্ডিভিজুয়াল কনসেপ্ট। আবারও বলছি, এথিক্স মানেই হচ্ছে একটা সামাজিক চিন্তাভাবনা, আর মোরালিটি মানে তার নিজস্ব চিন্তাভাবনা। মোরালিটির লক্ষ্য কি থাকে? কেবলমাত্র নিজের জন্য ভালো। মোরালিটি কোনো কাজকে ঠিক না ভুল বলে কিসের, কাকে কেন্দ্রে রেখে? নিজেকে কেন্দ্রে রেখে। অর্থাৎ মোরালিটির লক্ষ্য থাকে কেবল নিজের মঙ্গল। নীতিশাস্ত্রের লক্ষ্য কি থাকে? সমাজের মঙ্গল বা মানব কল্যাণ। এই তিনটে হচ্ছে মূলত মোরালিটি আর এথিক্সের পার্থক্য। এই পার্থক্যগুলো আমরা চ্যাপ্টারে যখন আরো ডিটেলসে পড়বো তখন বুঝতে পারবো। এখন আমি তোমাকে জাস্ট এইটুকুনি বোঝাতে চাইছি বা তোমাদের এইটুকুনি বোঝাতে চাইছি যে এই সাবজেক্টটা যদি তুমি বোঝো তাহলে তোমার একবার দুবার পড়লেই তুমি লিখতে পারবে সবকিছু। বোঝাটাই কঠিন, আর যদি না বোঝো তাহলে হাজার পড়েও কিচ্ছু লিখতে পারবে না। তাহলে আমরা মোরালিটি আর এথিক্স বা নৈতিকতা আর নীতিশাস্ত্রের মধ্যে তফাৎটা বুঝে গেছি। এবার আমরা এখান থেকে এই নীতিশাস্ত্রের সংজ্ঞাটা দেখব
নীতিশাস্ত্র কোন একটা সমাজের বা গোষ্ঠীর তৈরি নিয়ম বা মানদণ্ড, যার লক্ষ্য থাকে মানব কল্যাণ বা সমাজ কল্যাণ। এথিক্স সাধারণভাবে একটা যুক্তি নির্ভর প্রক্রিয়া, এখানে আবেগের স্থান নেই। মোরালিটি সাধারণভাবে আবেগ তাড়িত হয়, ইমোশন থেকে সাধারণত আমাদের নৈতিকতা তৈরি হয়, আর যুক্তি থেকে, লজিক থেকে সাধারণত আমাদের এথিক্স তৈরি হয়। আরেকটা পার্থক্য পেয়ে গেছি। এথিক্যাল যে নিয়ম কানুন আছে, নীতিশাস্ত্র অনুযায়ী যে সমস্ত নিয়ম নীতি আছে, সেগুলো যদি আমরা আমাদের নিজের জীবনে ফলো করি, আমাদের পেশায় ফলো করি, তাহলে এটি আমাদের জীবনের চূড়ান্ত সুখ দিতে সক্ষম। মানুষের মনে একটা প্রচুর প্রশ্ন থাকে যে কোনো একটা মানুষ তার জীবনে আলটিমেট হ্যাপিনেস পাবে কি করে। সেই কারণেই মূলত এই সাবজেক্টটা এসছে, এথিক্স বা নীতিশাস্ত্র। তুমি যদি নীতিশাস্ত্র ফলো করে চলো তোমার জীবনে, তাহলে বলা হয় যে তুমি জীবনে চূড়ান্ত সুখ পাবে। এথিক্স এন্ডস ইন ইটসেলফ। এথিক্সের পরে আর কিছু নেই, এথিক্সের পরে আর কিছুর অবলম্বন করতে হবে না তোমাকে। তুমি যদি জীবনে চূড়ান্ত সুখ পেতে চাও, এথিক্স অবলম্বন করলেই তুমি চূড়ান্ত সুখ পাবে। এথিক্স আর কি করে, নীতিশাস্ত্র কি করে, আর আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে সেটা তো আমি আগেই তোমাদের বুঝিয়ে দিয়েছি। তাহলে এই ছিল নীতিশাস্ত্রের মূল সংজ্ঞা। এবার হচ্ছে নীতিশাস্ত্র কোন কোন কাজ নিয়ে ভাবনা চিন্তা করে বা কোন কোন কাজকে বিশ্লেষণ করে নীতিশাস্ত্র। সাধারণভাবে হিউম্যানের দু ধরনের অ্যাকশন হয়। একটা হচ্ছে মানুষের কাজ, যেটাকে ইংরেজিতে বলে থাকি হিউম্যান অ্যাকশনস, আর একটা হচ্ছে মানুষের দ্বারা কাজ, অ্যাকশনস অফ হিউম্যান, মানুষের দ্বারা করা কাজ। এই মানুষের কাজ আর মানুষের দ্বারা করা কাজ, এই দুটোর মধ্যে তফাৎ আছে। কি তফাৎ? মানুষের কাজ বা হিউম্যান অ্যাকশনস আমরা সেই সমস্ত কাজকেই বলবো যে সমস্ত কাজ আমাদের ইচ্ছাকৃত কাজ, যে সমস্ত কাজের একটা লক্ষ্য থাকে, যে সমস্ত কাজ আমাদের ইচ্ছাকৃত কাজ, যে সমস্ত কাজের আমাদের একটা লক্ষ্য থাকে। আমি এই চাকরিটা করব কি করব না, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করছে। আমি পড়াবো কি পড়াবো না, আমার ইচ্ছার উপর নির্ভর করছে। এথিক্স এই কাজকে নিয়ে বিশ্লেষণ করবে, কারণ এটা আমার ইচ্ছাকৃত কাজ এবং এর একটা লক্ষ্য থাকে, এবং সেই কারণে এই কাজের সাথেই নৈতিকতা জড়িত থাকে। যে কাজ আমার ইচ্ছাকৃত নয়, যে কাজ মানুষের দেহে স্বয়ংক্রিয়ভাবে হয়, যে কাজের কোনো লক্ষ্য থাকে না, সেই কাজকে নিয়ে এথিক্স সাধারণভাবে ডিসকাস করে না বা বিশ্লেষণ করে না। সেই ধরনের কাজকে আমরা বলি মানুষের দ্বারা করা কাজ বা অ্যাকশনস অফ হিউম্যান। যেমন ঘুমানো, শ্বাস নেওয়া, এগুলো আমাদের অটোমেটিক্যালি হয়, এগুলো আমাদের অটোমেটিক্যালি হয়। রেচন পদার্থ ত্যাগ করা, এগুলো আমাদের অটোমেটিক্যালি হয়। তুমি তো মানে এথিক্স কখনো এটা ডিটারমাইন করে না বা এই কাজকে নিয়ে বিশ্লেষণ করে না যে তোমার এখন টয়লেট করতে যাওয়া নৈতিক নাকি অনৈতিক, বা তোমার চোখের পাতা ফেলা নৈতিক নাকি অনৈতিক। এটা নিয়ে এথিক্স সাধারণত ডিসকাস করে না। কেন? এটা আমাদের ইচ্ছাকৃত কাজ নয়, এটা স্বাভাবিকভাবে বা আমাদের অজান্তে ঘটে থাকে, ইচ্ছাকৃতভাবে নয়। সেই কারণে এই কাজের সাথে নৈতিকতা জড়িত থাকে না। তাহলে নৈতিকতা কোন কাজের সাথে জড়িত থাকে? মানুষের কাজের সাথে জড়িত থাকে। অর্থাৎ যে কাজ ইচ্ছাকৃত, যে কাজ মানুষের ইচ্ছাকৃত, যে কাজের লক্ষ্য থাকে, সেই কাজের সাথে নৈতিকতা জড়িত থাকে। যে কাজ মানুষের দেহে স্বয়ংক্রিয়ভাবে ঘটে বা মানুষের অজান্তে ঘটে, যেটা মানুষের ইচ্ছাকৃত নয়, যে কাজের লক্ষ্য থাকে না, সেই কাজের সাথে সাধারণত নৈতিকতা জড়িয়ে নেই বা নীতিশাস্ত্র জড়িয়ে নেই। আমি আবারও বলেছি, আমি কেবলমাত্র একটা জায়গায় নৈতিকতা আর নীতিশাস্ত্র এই দুটো শব্দকে আলাদা করে দেখব। সেই জায়গাটা হচ্ছে নীতিশাস্ত্র আর নৈতিকতার পার্থক্য পড়ার সময়, সেটা আমরা পড়ে নিয়েছি। এখন কিন্তু আমরা 99% ক্ষেত্রে নীতিশাস্ত্র আর নৈতিকতাকে একই বলে দেখব। অর্থাৎ এখানে আমি নৈতিকতা জড়িত থাকে লিখেছি। তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে, স্যার এখানে আপনি নৈতিকতা মানে তো মোরালিটি
বোঝালেন। তাহলে মরালিটি জড়িত থাকে বলছেন না, কেবলমাত্র এথিক্স আর মরালিটি যখন ডিফারেন্স করব তখন আমরা এথিক্স আর মরালিটি দুটো আলাদা এই বলে চিহ্নিত করব। বাদ বাকি সমস্ত ক্ষেত্রেই আমরা এথিক্স আর মরালিটিকে একই ধরে চলব। কারুর মরালিটি হতে পারে বড়দের সম্মান করা, এথিক্সও তাই বলে বড়দের সম্মান করা, অর্থাৎ এখানে বড়দের সম্মান করলে নিজের মঙ্গল হচ্ছে তার নিজের কাছে, আবার বড়দের সম্মান করলে সমাজের মঙ্গলও হচ্ছে, এবং এই কারণে এখানে মরালিটি আর এথিক্স কিন্তু এক হয়ে গেল। 99% ক্ষেত্রে আমাদের জীবনে সাধারণত মরালিটি আর এথিক্স এক হয়, কিছু কিছু ক্ষেত্রে মরালিটি আর এথিক্সের পার্থক্য নিরূপণ করা দরকার হয়ে পড়ে। পার্থক্যটা বোঝা এই কারণেই প্রয়োজন, তার কারণ এই মরালিটি আর এথিক্সের পার্থক্য আমরা জানলাম, এর মানে আমাদের মনে কিন্তু ধারণা তৈরি হয়ে গেল এটা যে আমি সবসময় যেটা ভাববো, যেটা আমার নিজের জন্য ভালো, সেটা সমাজের জন্য ভালো নয়। তোমার নিজের জন্য ওই 4টে লোকের ঝুপড়ি খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তুমি যদি একজন দার্শনিক মিল তার উপযোগিতাবাদ, তার ইউটিলিটেরিয়ানিজম ফলো করো, তাহলে তুমি জানবে সমাজের বহু লোকের মঙ্গল হয় যে কাজে সেই কাজ করা উচিত। মেট্রো স্টেশনটা তৈরি করলে 2000 লোক উপার্জন করতে পারবে, 2000 লোকের পরিবারে বা সংসার আরো ভালোভাবে চালাতে পারবে। তার বদলে যদি 4 জন লোকের ঝুপড়ি ভাঙতে হয়, তাহলে সেটাই তোমাকে নীতিশাস্ত্র শেখায়। বোঝা গেল? এবার এই যে বললাম যে মিলের উপযোগিতাবাদ, এটাও যে সবসময় সত্যি তাও নয়, কারণ এথিক্সের 2 ধরনের কনসেপ্টই আছে। 2 ধরনের এথিক্যাল দার্শনিক আমরা দেখতে পাই, তোমাদের পড়তে হবে। মোরাল থিঙ্কার্স বলে একটা টপিক আছে, সেখানে পড়তে হবে 2 ধরনের এথিক্যাল দার্শনিককে। এক ধরনের দার্শনিক কাজের পদ্ধতির উপর খুব জোর দেয়, মিনসের উপর খুব জোর দেয়, মিনস মানে হচ্ছে কাজের পদ্ধতি। আর এক ধরনের দার্শনিক কাজের ফলাফলের উপর খুব জোর দেয়, সেই মতো তারা তাদের থিওরি তৈরি করেছে। আমি এখানে গান্ধীজি আর ভগৎ সিংকে রাখতেই পারি, ভগৎ সিং বলবো না, গান্ধীজি আর ক্ষুদিরামকে রাখতে পারি। গান্ধীজি হচ্ছে সেই লোক যে কাজের পদ্ধতির উপর জোর দেয়, ক্ষুদিরাম হচ্ছে সেই লোক যে কাজের এন্ড রেজাল্টের উপর বেশি জোর দেয়, ফলাফলের উপর জোর দেয় বেশি। গান্ধীজি, তুমি যদি আন্দোলন দেখো তাহলে কোনো আন্দোলন সে হিংসার আশ্রয় নেয়নি, প্রত্যেকটা আন্দোলনই ছিল নৈতিকভাবে সঠিক, অর্থাৎ কাজটা করার সময় সেই নৈতিকতার উপর বেশি জোর দেয় যে কাজটা করাটা নৈতিক হচ্ছে কি হচ্ছে না। গান্ধীজির উদাহরণ আমাদের খুব লাগবে এথিক্স চ্যাপ্টারটা পড়ার সময়। আর এক ধরনের দার্শনিক আছে, এক ধরনের ব্যক্তি আছে আমাদের সমাজে যারা কাজের ফলাফলের উপর জোর দেয়, যে আমি কাজটা হিংসার আশ্রয় নিয়ে করছি নাকি অহিংসার আশ্রয় নিয়ে করছি এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কাজের ফলে যেটা আসছে সেটা নৈতিক হচ্ছে কি না অনৈতিক হচ্ছে কি না, কাজের ফলাফলটা নৈতিক নাকি অনৈতিক। ব্রিটিশদের তাড়ানো নৈতিক ভারত থেকে, তাহলে ব্রিটিশদের তাড়ানোর জন্য যদি আমার হিংসার আশ্রয় নিতে হয় তাহলে আমি নেব, কারণ কাজের পদ্ধতি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কাজের ফলাফল আমার কাছে গুরুত্বপূর্ণ। আর গান্ধীজি বলছেন কাজের ফলাফল আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কাজের পদ্ধতি আমার কাছে গুরুত্বপূর্ণ। এবং এখানেই আমরা পার্থক্য নিরূপণ করতে পারি দুজন দার্শনিকের। মূলত একজন দার্শনিক হচ্ছে ইমানুয়েল কান্ট, যিনি কাজের পদ্ধতির উপর বেশি জোর দেন, যিনি বলেন যে তুমি যদি কাউকে খুন নাও করো, তুমি যদি তাকে কেবলমাত্র খুন করার কথা ভাবো তাহলেই তুমি অনৈতিক কাজ করছো, কাজের পদ্ধতির উপর জোর দিচ্ছে। আর এক ধরনের দার্শনিক হচ্ছে যে এন্ড রেজাল্টের উপর জোর দেয়, সেটাই হচ্ছে মিলের উপযোগিতাবাদ আর কান্টের ডিওন্টোলজি। তাহলে এই 2 দার্শনিকের নাম আমাদের প্রচুর প্রয়োজন হবে, কিন্তু এরা দুজনেই দুজনের জায়গা থেকে ঠিক। আমরা বলতে পারি না এ ভুল ও ঠিক, এরকম আমরা বলতে পারি না, দুজনেই দুজনের জায়গা থেকে ঠিক। আমাদের মাইন্ডটাকে আরো ওপেন করে এথিক্স, আমাদের সব ধরনের দৃষ্টিভঙ্গিকে
গ্র্যাব করতে সহায়তা করে, নিজের মধ্যে নিতে সাহায্য করে, সবার মতামত বুঝতে সাহায্য করে এথিক্স বা নীতিশাস্ত্র। সেই কারণে এই দুই দার্শনিকেরই আমাদের বহু কাজে লাগবে। একজন হচ্ছে ইমানুয়েল কান্ত, যিনি কাজের পদ্ধতির উপর জোর দিতেন বেশি, যিনি বলছেন সত্য বলা উচিত, সুতরাং সেটা অপ্রিয় সত্য হোক আর যাই হোক না কেন সেটা আমার বলা উচিত, তাতে যদি যাকে আমি সত্য বলছি তার সে ক্ষুণ্ণ হয় তবুও। আমরা সাধারণভাবে জানি অপ্রিয় সত্য বলা উচিত নয়, এটা সাধারণভাবে জানি, কারণ এই অপ্রিয় সত্য বলা উচিত নয় যখন আমরা বলছি তখন আমরা এন্ড রেজাল্টের দিকে জোর দিচ্ছি। কিন্তু ইমানুয়েল কান্ত, যিনি কাজের পদ্ধতির উপর জোর দেন, তিনি বলছেন সত্য সেটা প্রিয় হোক বা অপ্রিয় হোক সেটা সবসময় বলা উচিত, কনসিকোয়েন্স যাই হোক না কেন, রেজাল্ট যাই হোক না কেন। তাহলে বোঝা গেল দুই ধরনের এথিক্যাল দার্শনিকের তফাৎ। খুব কাজে লাগবে পরবর্তীকালে। ভালো করে শোনো, ভালো করে বোঝো, জিনিসটা কঠিন নয়, খুবই সহজ জিনিস। আর আমি যেরকম ভাবে পড়াই এরপর কঠিন থাকতে পারে না। আরেকবার বলে দিই এতক্ষণ কি কি পড়িয়েছি। নীতিশাস্ত্র কি? নীতিশাস্ত্র কোনো কাজ খারাপ নাকি ভালো, কোনো কাজ ন্যায্য নাকি অন্যায্য সেটা বিশ্লেষণ করে সমাজের চোখে বা সমাজের পার্সপেক্টিভে, সমাজের দৃষ্টিভঙ্গিতে। নীতিশাস্ত্র সাধারণভাবে পেশাগতভাবে বাধ্যতামূলক হয়। নৈতিকতা বা মোরালিটি পেশাগতভাবে বাধ্যতামূলকের কোনো বিষয় থাকে না। নৈতিকতা আমাদের অন্তর থেকে উৎপন্ন হয়। নীতিশাস্ত্র সমাজ বা কোনো গোষ্ঠী বা কোনো পেশার দ্বারা তৈরি হয়। নীতিশাস্ত্র একটি যুক্তি নির্ভর প্রক্রিয়া, নৈতিকতা আবেগ তাড়িত প্রক্রিয়া হয় সাধারণত। নীতিশাস্ত্রের লক্ষ্য থাকে সমাজের কল্যাণ তথা মনুষ্য জীবনের কল্যাণ, নৈতিকতার লক্ষ্য থাকে কেবলমাত্র নিজের কল্যাণ। তারপর আমরা কি বললাম? স্কোপ অফ এথিক্স, হিউম্যান অ্যাকশনস, অ্যাকশনস অফ হিউম্যান। মানুষ যে কাজ ইচ্ছাকৃতভাবে করে, যে কাজের একটা লক্ষ্য থাকে, সেই কাজ নিয়ে বিশ্লেষণ করে এথিক্স। মানুষ যে কাজ ইচ্ছাকৃতভাবে করে না, যে কাজের লক্ষ্য থাকে না, সেই কাজ নিয়ে বিশ্লেষণ করে না নীতিশাস্ত্র। এরপর আমরা দেখব, আমাদের কিন্তু সিলেবাসের অলরেডি এথিক্স কি এবং স্কোপ অফ এথিক্স শেষ হয়ে গেছে, আর এথিক্স আর মোরালিটির পার্থক্য হয়ে গেছে। এবার আমরা দেখব সিলেবাসের আরেকটা টপিক, দ্য এসেন্স অফ এথিক্স বা এথিক্সের মূল ভাব। এথিক্সের বৈশিষ্ট্য কি কি? এথিক্সের মূল ভাব বলতে বলে মানে এথিক্সের বৈশিষ্ট্য কি কি? এথিক্স সমাজ ভিত্তিক পরিবর্তনশীল হয়। নৈতিকতার ধরন সমাজের উপর নির্ভর করে। এক এক সমাজের রীতিনীতি কিন্তু এক এক রকম হয়। যেমন অস্ত্র বহনের অধিকার, আমাদের দেশে অস্ত্র থাকা অনৈতিক, অস্ত্র রাখার অধিকার আমাদের দেশে নেই সাধারণ মানুষের, বা রাখলেও তার মানে বহু সীমাবদ্ধতা আছে, বহু প্রক্রিয়া আছে। খোলা বাজারে কখনোই বন্দুক বিক্রি হয় না আমাদের দেশে, কিন্তু আমেরিকায় তুমি যদি যাও ওখানে মানুষের অস্ত্র রাখার অধিকার আছে। ওদের কাছে অস্ত্র রাখার অধিকারটা নৈতিক, ওদের সমাজের নিয়ম অনুযায়ী। আমাদের সমাজের নিয়ম অনুযায়ী অস্ত্র রাখার যে অধিকার বা অস্ত্র রাখার প্রথা, এটা অনৈতিক। অর্থাৎ সমাজ ভিত্তিক পরিবর্তনশীল নৈতিকতা। তোমাকে জাস্ট যখন এসেন্স মানে এসেন্স অফ এথিক্স লিখতে দেবে, তুমি জাস্ট এরকম ফ্লোচার্ট করবে, ফ্লোচার্ট করে একটা এরকম সমাজভিত্তিক পরিবর্তনশীল বলে লিখবে, তারপর একটা উদাহরণ দেবে। যেমন উদাহরণ অস্ত্র বহনের অধিকার, কমা, ব্যাস হয়ে গেল অস্ত্র বহনের অধিকার। সেটার ব্যাখ্যা করার দরকার নেই, কিন্তু আমি নোটে ব্যাখ্যা করেছি, তার কারণ নোটটা তো পড়ে তোমাদের বুঝতে হবে, তারপর তো করবে নাকি। আমি যদি তোমাদের ফ্লোচার্ট বানিয়ে নোট দিই তাহলে আর স্যারের নোট পড়ার কি দরকার? এটা তো এমসিকিউ না, এটা হচ্ছে ডেসক্রিপটিভ। যত ভালো বুঝবে তত উত্তর করতে পারবে। আমি এখানে 4টে পয়েন্ট দিতে পারি, 5টা পয়েন্ট দিতে পারি, তুমি পরীক্ষা হলে 5-6টা পয়েন্ট দিতে পারো, 3টে পয়েন্টও দিতে পারো। তুমি এখানে 2টো পয়েন্ট নিয়ে 1টা পয়েন্ট করে দিতে পারো। যেমন আমি সমাজভিত্তিক পরিবর্তনশীল আর সময় ভিত্তিক পরিবর্তনশীল দুটো আলাদা পয়েন্ট তৈরি করেছি, তুমি দুটোকে একসাথে মার্চ করে দিতে পারো পরীক্ষা হলে, সমাজভিত্তিক ও সময় ভিত্তিক পরিবর্তনশীল। উদাহরণ অস্ত্র বহনের অধিকার, বর্ণপ্রথা, সতীদাহ প্রথা, সেটাও করতে পারো। সুতরাং বোঝাটা খুব গুরুত্বপূর্ণ ডেসক্রিপটিভে। তারপর হচ্ছে সময় ভিত্তিক পরিবর্তনশীল। আমি এখন ডিটেল ক্লাস যেহেতু করাচ্ছি না, সেই কারণে প্রত্যেকটা উদাহরণ ধরে ধরে বোঝাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি সাবজেক্টটা কি। সাবজেক্টের সবথেকে কঠিন যে বিষয়গুলো, সেগুলো কি সত্যিই কঠিন নাকি সেগুলো সহজ?
সময় ভিত্তিক পরিবর্তনশীল। নৈতিকতা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। আমি উদাহরণ দিয়েই দিয়েছি, সতীদাহ প্রথা, বর্ণ প্রথা। এক সময় আমাদের সমাজে বর্ণ প্রথা নৈতিক ছিল, কিন্তু বর্তমানে সেটা অনৈতিক। সতীদাহ প্রথা নৈতিক ছিল, বর্তমানে সেটা অনৈতিক। আমেরিকায় এক সময় দাস প্রথা, স্লেভারি সিস্টেম নৈতিক ছিল, এখন সেটা অনৈতিক। অর্থাৎ সময়ের সাথে সাথেও নৈতিকতা পরিবর্তিত হয়। আমরা যদি ভাবি নৈতিকতা সবসময় স্থির থাকবে, তা কখনো নয়। তাহলে তো দুই ধরনের দার্শনিককে আমরা পেতাম না। নৈতিকতা আমাদের শেখায় কি করতে হবে। নৈতিকতা যেরকম আমাদের কোনটা ভালো কোনটা খারাপ সেটাও দেখায়, সমাজের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক সেরকম নৈতিকতা বা নীতিশাস্ত্র আমাদের শেখায় কি করতে হবে বা কি করা উচিত। এবং ওই যে বলছিলাম কান্টের ডিওন্টোলজিক্যাল এথিক্স বা কান্টের ডিওন্টোলজি, বাংলায় বলি কান্টের কর্তব্যনিষ্ঠ নীতি, আর মিলের ইউটিলিটেরিয়ানিজম বা মিলের উপযোগবাদ, আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি এইগুলো। আর অ্যারিস্টটলের আরেকটা নীতি আছে ভার্চু এথিক্স বা গুণান্বিত নীতি। তিনি বলছেন আমরা যদি আমাদের নিজেদের মধ্যে ভালো গুণ বা মানব সমাজের কাছে চিরন্তন ভালো যে গুণগুলো আছে, যেমন সত্যি কথা বলা, সাহসিকতা, সবাইকে সম্মান করা, কম্প্যাশন, লাভ, ভালোবাসা, এগুলো যদি নিজের মধ্যে নিয়ে আসি, তাহলে অলরেডি আমাদের মধ্যে নৈতিক গুণ তৈরি হয়ে গেল এবং আমরা ভালো মানুষও হয়ে গেছি, আমরা জীবনে চূড়ান্ত সুখ অর্জন করতে পারব। ভার্চু এথিক্স অ্যাবস্ট্রাক্ট, এটা সব থেকে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট এথিক্সের যতগুলো থিওরি আছে তার মধ্যে। আমাদের সব থেকে বেশি লাগবে এই দুজনকে, ইমানুয়েল কান্ত আর মিল, আমাদের বিভিন্ন ডিসিশন নিতে। আরো একটা থিওরি আমাদের খুব কাজে লাগবে, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলো আমরা পরে পড়বো। গীতার নিষ্কাম কর্ম। গীতা কি বলছে? কর্ম করে যাও, ফলের আশা করো না। অর্থাৎ একদিক থেকে গীতারও যে নিষ্কাম কর্ম বলা আছে সেটাও কিন্তু মিনসের দিকেই ফোকাস করছে বেশি, তাই না? কাজের পদ্ধতির উপর ফোকাস করছে বেশি। কাজের পদ্ধতি যেন নৈতিক হয়, তুমি ফলাফলের আশা করো না। ফলাফল ভালো হতেও পারে খারাপও হতে পারে, কিন্তু কাজের পদ্ধতি যেন নৈতিক হয়। অর্থাৎ নৈতিকতা আমাদের কি করতে হবে সেটা শেখায়। আমি মিলের উপযোগবাদ ফলো করতে পারি আমার জীবনে, সেখান থেকেও আমি কি করতে হবে সেটা শিখব। আমি কান্টের নিয়মও ফলো করতে পারি, কর্তব্যনিষ্ঠ নীতি, সেখানেও আমি কি ফলো করতে হবে সেটা শিখব। আবার গীতার নিষ্কাম কর্মও ফলো করতে পারি, যেখানে আমি কি করতে হবে সেটা শিখব। পার্সোনালি আমি গীতার নিষ্কাম কর্মটাই ফলো করি, যে আমি ভালো পড়াবো, তারপর আমার কাছে স্টুডেন্ট পড়লো কি পড়লো না সেটা আমি দেখব না। আমি শুধু দেখবো আমি যখন পড়াচ্ছি, আমি যখন স্টুডেন্টকে শেখাচ্ছি, তখন তাকে আমার তরফ থেকে যেটা সব থেকে ভালো সেটা দিয়ে শেখাতে পারছি কিনা। আমি শুধু এইটুকুনিই দেখি। সেটা কোনো স্টুডেন্টের কাছে ভালো লাগতে পারে, সেটা কোনো স্টুডেন্টের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি সেটা নিয়ে মাথা ব্যথা করি না, কার কাছে ভালো লাগলো কার কাছে খারাপ লাগলো। অর্থাৎ আমিও কাজের মিনসের দিকেই বেশি ফোকাস করি, কাজের এন্ড রেজাল্টের দিকে ফোকাস করি না। সব নৈতিক নিয়ম যে আইন দ্বারা বাধ্যতামূলক হবে কোনো দেশে বা কোনো সমাজে, সেটাও কিন্তু নয়। অর্থাৎ সব নৈতিক নিয়ম আইনি হওয়া বাধ্যতামূলক নয়। হ্যাঁ, কিছু কিছু নৈতিক নিয়ম আইন দ্বারা বাধ্যতামূলক হতে পারে, কিন্তু নৈতিকতা যা বলে তাই যে আইন দ্বারা বাধ্যতামূলক হবে তা কিন্তু নয়। যেমন ধরে নাও, আমি যদি একটু ব্রড পার্সপেক্টিভে নৈতিকতা দেখি, বিশ্বের সাপেক্ষে যদি আমি নৈতিকতা দেখি, বিশ্ব সমাজের সাপেক্ষে, তাহলে দেখব মৃত্যুদণ্ড উচিত নয়। অনেকের মনে হতেই পারে, কিন্তু আমাদের দেশে কি মৃত্যুদণ্ড রদ করা আছে? মৃত্যুদণ্ড রদ করা নেই। সুতরাং সব নৈতিকতা যে আইন দ্বারা বাধ্যতামূলক হবে এর কোনো মানে নেই। কিছু নৈতিকতা আইন দ্বারা বাধ্যতামূলক হতে পারে। যেমন ধরো না, তুমি ডিপিএসপি দেখো, ডিপিএসপিতে বলা আছে সবাইকে ন্যায্য মজুরি দিতে হবে, কিন্তু ডিপিএসপি যদি লাগু না হয় তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারো না কোর্টে। তার মানে কি ন্যায্য মজুরি না দেওয়াটা নৈতিক? কারণ তুমি ন্যায্য মজুরি না দিলে তোমার কেউ চ্যালেঞ্জ করতে পারবে না তোমার বিরুদ্ধে, তার মানে তুমি ভেবেই নিতে পারো ন্যায্য মজুরি না দেওয়া নৈতিক। তা কিন্তু নয়। সুতরাং সব নৈতিকতা যে আইন দ্বারা বাধ্যতামূলক হবে এর কোনো মানে নেই। তথ্যের অধিকার আইন, আরটিআই অ্যাক্ট, তথ্যের অধিকার জানা আমাদের নৈতিক অধিকার, সেটা আইন দ্বারা বাধ্যতামূলক হয়েছে এখন, আগে ছিল না, এখন হয়েছে। কিন্তু তাই বলে সব নৈতিক নিয়মই আইন দ্বারা বাধ্যতামূলক এরকম কিন্তু নয়।
নৈতিকতা গড়ে ওঠেও কিন্তু আইন, সংস্কৃতি এবং আরো ভালো বলতে গেলে পেশা দ্বারা। নৈতিকতা, আইন, সংস্কৃতি, পেশা এইগুলো দ্বারাও গড়ে ওঠে। কোনো দেশের আইন যা হয়, দেখা যায় সমাজ আস্তে আস্তে যেহেতু আইন মেনে চলে, সেই কারণে সমাজের নৈতিকতাটাও ওই আইনের মধ্যে থেকেই তৈরি হয়। যেমন ধরো আমি বলি, আমাদের এখানে অস্ত্র প্রদর্শন করাটা নৈতিক নয়, কোমরে বন্দুক গুজে ঘোরাটা নৈতিক নয়। সমাজ তাকে লোচ্চা লাফাঙ্গা বলে, যারা কোমরে বন্দুক গুজে সাধারণভাবে যদি কেউ ঘুরে থাকে। এখন সাধারণ মানুষের কথা বলছি। কেন? তার কারণ আমাদের দেশে আইনে এটা বলা আছে যে অস্ত্র বহন করা যাবে না। আমাদের আইন আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে অস্ত্র বহন করাটা অনৈতিক। সেই কারণে যারা অস্ত্র বহন করে ওই ধরনের কোমরে বন্দুক নিয়ে গুজে স্টাইল দিচ্ছে, তাদেরকে আমরা সাধারণভাবে অনৈতিক কাজ করছেই ধরে থাকি। অর্থাৎ নৈতিকতা আইন আর সংস্কৃতি দ্বারাও গড়ে ওঠে, কালচার দিয়েও নৈতিকতা তৈরি হয়। নৈতিকতা কালচার দিয়েও তৈরি হয়, আবার পেশা দিয়েও নৈতিকতা তৈরি হয়। আমি উদাহরণ দিয়েছি মেডিকেল এথিক্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এথিক্স, জার্নালিজমের এথিক্স। সংবাদ মাধ্যমকে সবসময় সত্য সংবাদ পরিবেশন করতে হয়, গোপন তথ্য ফাঁস করা যায় না। এগুলো হচ্ছে তাদের নৈতিকতা। তা তাদের এই যে সংবাদ মাধ্যমের নৈতিকতা, এটা কি দ্বারা গড়ে উঠেছে? এটা তাদের পেশা দ্বারা গড়ে উঠেছে। অর্থাৎ এইগুলো করা, এই পেশার জন্য মঙ্গল, এই পেশাটা তাহলে ভালো হবে এইগুলো করলে, এই নিয়মগুলো ফলো করলে। কোনগুলো? সত্য সংবাদ পরিবেশন করা, গোপন তথ্য ফাঁস না করা। এগুলো অন্যথা করলে পেশার ক্ষতি হবে। আচরণবিধি, সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট আচরণবিধি আছে, কোড অফ কন্ডাক্ট আছে, যে তাদের সৎ থাকতে হবে, ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে, সেলফিশ হওয়া যাবে না, নিজের স্বার্থ ভাবা যাবে না, সমাজের স্বার্থে কাজ করতে হবে, দেশের স্বার্থে কাজ করতে হবে। এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে। এবং এই কোড অফ কন্ডাক্টই তার কোড অফ এথিক্স তৈরি করে। তাহলে তোমরা বলবে কোড অফ কন্ডাক্ট আর কোড অফ এথিক্সের মধ্যেই কি পার্থক্য আছে? হ্যাঁ আছে, সেগুলো আমরা পরে দেখবো, এখন নয়। শুধু এইটুকুনি জেনে নাও, কোড অফ কন্ডাক্ট যা, কোড অফ এথিক্স কিন্তু তা নয়। নৈতিকতা কখনো অবজেক্টিভ হতে পারে, কখনো রিলেটিভ হতে পারে। অর্থাৎ নৈতিকতা কখনো সার্বজনীন হতে পারে, কখনো আলাদা হতে পারে। উদাহরণ দিই তাহলেই বুঝতে পারবে। যেমন অবজেক্টিভ নৈতিকতা মানে হচ্ছে সব জায়গায় যেটাকে নৈতিক বলেই মানা হয়। যেমন ধরো চুরি করা, হত্যা না করা, মিথ্যা না বলা, চুরি না করা, হত্যা না করা, মিথ্যা না বলা, এগুলোকে সাধারণভাবেই সব জায়গায়, সব সমাজে নৈতিক বলেই মনে করা হয়। এই জন্য এগুলো সাধারণভাবে আমরা বলতে পারি এগুলো হচ্ছে সার্বজনীন নৈতিকতা। সার্বজনীন নৈতিকতা। যদি কেউ চুরি করে, কোনো সমাজে হত্যা করে, মিথ্যে বলে, তাহলে সাধারণভাবে যে কোনো সমাজেই সে অনৈতিক কাজ করছে, এটা বলা হয়। কিন্তু আবার মৃত্যুদণ্ড কিংবা স্বেচ্ছা মৃত্যু, কোনো কোনো দেশ আছে যেখানে তুমি বলবে যে আমি আমার নিজের জীবন আর রাখতে চাই না, সরকার তোমাকে অধিকার দেবে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমাদের লিথাল ইঞ্জেকশন দিয়ে তোমার মৃত্যু যাতে খুব কম কষ্টকর হয় সেই ব্যবস্থা আমি করছি, তোমার অধিকার আছে তোমার নিজের জীবন না রাখার। অর্থাৎ নিজেকে বাঁচিয়ে না রাখার অধিকার তোমার নিজেরই আছে। কিন্তু আমাদের দেশে স্বেচ্ছা মৃত্যুর কোনো অধিকার নেই। অর্থাৎ আমাদের দেশে বলা হয় যেহেতু তোমার নিজের জীবন জন্মানোর সময় তোমার নিজের ভূমিকা খুব কম ছিল, বা তোমার নিজের ভূমিকা প্রায় ছিল না বললেই চলে, ঠিক সেরকম তোমার জীবন কেড়ে নেওয়ার অধিকারও তোমার নেই। আমাদের দেশে সুইসাইডের অ্যাটেম্পটকে অপরাধ বলে গণ্য করা হয়। সুতরাং এই স্বেচ্ছা মৃত্যু নিয়ে আমরা দেখলাম বিভিন্ন সমাজে ভিন্ন ভিন্ন ধারণা আছে। মৃত্যুদণ্ড, আমাদের দেশে মৃত্যুদণ্ড বৈধ, বেশিরভাগ উন্নত দেশে মৃত্যুদণ্ড অবৈধ। তাহলে এই মৃত্যুদণ্ড নিয়েও সমাজভেদে ভিন্ন ভিন্ন ধারণা আছে। তাহলে এগুলো সার্বজনীন নৈতিকতা নয়, এগুলো রিলেটিভ নৈতিকতা। তাহলে আমরা দেখলাম নৈতিকতা সার্বজনীন হতে পারে, আবার নৈতিকতা সমাজভেদে ভিন্ন হতে পারে।
উদাহরণ মৃত্যুদণ্ড স্বেচ্ছামৃত্যু, এইটুকুনি লিখবে, ব্যাখ্যা আর করতে যাবে না, কিন্তু পরীক্ষা হলে ব্যাখ্যা করতে পারবে না। পরীক্ষা হলে যখন উত্তরটা লিখবে তখন এই যে নৈতিকতার মূল ভাব এরকম লিখবে, ফ্লোচার্ট বানাবে। নৈতিকতা সমাজভিত্তিক ও সময়ভিত্তিক পরিবর্তনশীল। নৈতিকতা কি করতে হবে আমাদের তা শেখায়। সব নৈতিকতাই আইন নয়, কিছু নৈতিকতা সার্বজনীন, কিছু নৈতিকতা সমাজভেদে ভিন্ন। নৈতিকতা সাধারণত পেশা, প্রতিষ্ঠান, সংস্কার, আইনের মাধ্যমে গড়ে ওঠে, বা আরো ভালো বলতে গেলে পেশা ও প্রতিষ্ঠানের মধ্যে গড়ে ওঠে। হয়ে গেল একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আমি সমাজভিত্তিক আর সময়ভিত্তিক একসঙ্গে ঢুকিয়েছি, তার মানে আলটিমেটলি 6টা পয়েন্ট হয়ে গেল তোমার। প্রত্যেকটা জাস্ট উদাহরণ দিয়ে দেবে একটা করে, ব্যাখ্যা করবে না, জাস্ট উদাহরণগুলোর নাম দিয়ে দেবে। পরীক্ষক বুঝে যাবে তুমি কি বলতে চেয়েছো। পরীক্ষক জ্ঞানী, পরীক্ষককে ডিটেলডে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। পরীক্ষক তুমি যখন মৃত্যুদণ্ড লিখবে, কিছু নৈতিকতা সার্বজনীন, কিছু নৈতিকতা ভিন্ন। সার্বজনীন নৈতিকতা সত্য বলা, হত্যা না করা, আর ভিন্ন নৈতিকতা মৃত্যুদণ্ড স্বেচ্ছামৃত্যু, তখন বুঝে যাবে তোমার পরীক্ষক। পরীক্ষককে আর এক্সপ্লেন করতে হবে না যে মৃত্যুদণ্ড নিয়ে কি মতবিরোধ রয়েছে। ওইটা যখন পার্টিকুলার কোনো প্রশ্ন আসবে ওইটা তখন করতে হবে, কিন্তু এই প্রশ্নে করার দরকার নেই। এবার বোঝা গেল যে ক্লিয়ার কাট লেখা, কনসাইজ লেখা কাকে বলা হয়, যেটা ইউপিএসসি চায় বা যেটা এই ডেসক্রিপটিভ পরীক্ষায় করতে হয়। এরপর আমরা দেখব নীতিশাস্ত্র বা এথিক্সের নির্ধারক। নীতিশাস্ত্র কিসের কিসের উপর নির্ধারণ করে গড়ে ওঠে, নীতিশাস্ত্রের নির্ধারক কোনগুলো? এক হচ্ছে সাংস্কৃতিক পটভূমি, কালচারাল ব্যাকগ্রাউন্ড। কোনো সমাজের বা কোনো দেশের সাংস্কৃতিক পরিবেশ যেরকম, রীতিনীতি যেরকম, মূল্যবোধ যেরকম, ছোটবেলা থেকে আমরা সেই রকমভাবেই বড় হই এবং সেগুলোই পরবর্তীকালে আমাদের নৈতিকতা তৈরি করে। কোনো সমাজে প্রবীণদের সম্মান করা গুরুত্বপূর্ণ ধরা হয় আর সেটি মানুষের নৈতিক আচরণে প্রভাব ফেলে। অর্থাৎ এখানে কোনো ব্যক্তির যে ওই সমাজের কালচারাল নিয়মে বড় হবে তার মোরালিটিও বলছে প্রবীণদের সম্মান করা বা বড়দের সম্মান করা আমার নিজের পক্ষে ঠিক, আবার সমাজের জন্য দেখলে সমাজের চোখেও সেটি মঙ্গল। সুতরাং নৈতিকতা আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে গড়ে ওঠে। নৈতিকতা আমাদের ব্যক্তিগত মূল্যবোধ এবং মোরালিটি বা নীতিশাস্ত্র আমাদের ব্যক্তিগত মূল্যবোধ এবং মোরালিটি বা নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। যখনই মোরালিটি আসবে তখন আমরা এথিক্সের বাংলা করে দেব নীতিশাস্ত্র। বোঝা গেল? মূল্যবোধ মানে কি? মূল্যবোধ মানে ধরে নাও তোমার কাছে দুটো কাজ আছে, যেমন আমার কাছে আমি এখন দুটো কাজ করতে পারি। এক, আমি সরকারি চাকরির পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করতে পারি, আবার আমি এই শিক্ষকতা করতে পারি, আবার আমি কোনো ব্যবসা করতে পারি, বা আবার আমি অন্য কিছু করতে পারি। প্রত্যেকটা কাজে কিন্তু নৈতিক, এমন নয় যে কাজগুলো নৈতিক নয়, প্রত্যেকটা কাজই নৈতিক। আমি যদি এখন সরকারি চাকরি করি সেটা নৈতিক, সমাজ সেটাকে অনৈতিক বলে না। আমি যদি এখন এই শিক্ষকতা করছি, শিক্ষকতা করি, সেটা নৈতিক, সমাজ সেটাকে অনৈতিক বলে না। আমি যদি এখন ব্যবসা করি সেটাও নৈতিক, সমাজ সেটিকে অনৈতিক বলে না। কিন্তু আমার মূল্যবোধ, আমার ভ্যালু সব মূল্যবোধ মানে এমন একটা বোধ যে কোনো অনেকগুলো কাজের মধ্যে কোন কাজটি তোমার কাছে মূল্যবান সেটি নির্ধারণ করে, সেটাকে আমরা বলি মূল্যবোধ। এমন একটি বোধ যেটা অনেকগুলো কাজের মধ্যে কোন কাজটি মূল্যবান সেটি নির্ধারণ করায়, সেই বোধকে আমরা বলি মূল্যবোধ। তাহলে আমার মূল্যবোধ বলছে তিনটে কাজই নৈতিক, কিন্তু তোমার সব থেকে ভালো হবে তুমি যদি শিক্ষক হও। এই কারণে আমি শিক্ষক হয়ে আছি, কারণ আমার মূল্যবোধ দেখাচ্ছে শিক্ষকতার ভ্যালু সব থেকে বেশি। কারোর মূল্যবোধ দেখাতে পারে সরকারি চাকরির ভ্যালু সব থেকে বেশি, কারোর মূল্যবোধ দেখাতে পারে ব্যবসার ভ্যালু সব থেকে বেশি। সুতরাং আমাদের যে ব্যক্তিগত মূল্যবোধ তার উপর ভিত্তি করেও নীতিশাস্ত্র গড়ে ওঠে। কেউ যদি ছোটবেলা থেকে সৎ থাকার শিক্ষা পায় তাহলে সে প্রতিকূল অবস্থাতেও সৎ থাকবে। শিক্ষার মানসিক বিকাশ, এডুকেশনাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টও আমাদের নৈতিক হতে সাহায্য করে। যে যত বেশি উচ্চশিক্ষিত হয় সে তার নৈতিক দ্বন্দ্বগুলো তত ভালো করে সমাধান করতে পারে। অর্থাৎ আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের প্রভাবও রয়েছে, আমাদের মানসিক বিকাশেরও প্রভাব রয়েছে। কোলবার্গের বিকাশ তত্ত্ব যখন পড়বো তখন বুঝতে পারবো কিভাবে একটা মানুষের মধ্যে জন্মের পর থেকে বিভিন্ন বয়সে নৈতিকতা গড়ে ওঠে।
আইন আর পেশাগত নীতি, লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড। আইন আর পেশাগত নীতিমালাও আমাদের ন্যূনতম আচরণবিধি ঠিক করে দেয়, বা সমাজে চলতে গেলে কোন কোন নিয়ম মেনে চলতে হবে সেটা ঠিক করে দেয় আইন এবং পেশাগত নীতিমালা, সেটাও এথিক্স গড়ে তোলে। সামাজিক চাপ ও বন্ধুমহলের প্রভাব, সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড পিয়ার প্রেসার। সামাজিক চাপ বলা ভুল, এখানটায় বলা হতো সমাজ মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সমাজে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং পিয়ার প্রেসার বা সামাজিক চাপ বা বন্ধু মহলের প্রভাব, সেটাও আমাদের কিন্তু নৈতিকতা তৈরি করে। আমরা যাকে আমাদের আদর্শ মনে করি, আইডল, কেউ গান্ধীজিকে আদর্শ মনে করে, তা যে গান্ধীজিকে আদর্শ মনে করে সে মিনসের দিকে বেশি ফোকাস করবে পরবর্তীকালে তার জীবনে। কেউ অন্য কাউকে আদর্শ মনে করতে পারে যে এন্ডের দিকে বেশি ফোকাস করে, ক্ষুদিরামকে আদর্শ মনে করতে পারে, সে এন্ডের দিকে বেশি ফোকাস করবে তার জীবনে। বোঝা গেল? তো আমাদের যারা ইনফ্লুয়েন্সার আছে, আমাদের জীবনে যারা আইডল হয় বা সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, তাদের গতিবিধি বা তাদের আচরণবিধি সেটাও কিন্তু সমাজের নৈতিকতা তৈরি করে। বন্ধুমহল কিন্তু নৈতিকতা তৈরি করে। কিরকম? কোনো একটা লোক অফিসে গেছে, সেখানে 10 জন তার বন্ধু আছে, 9 জন ঘুষ নেয়, তাহলে স্বাভাবিকভাবে সেও কদিন পর ঘুষ নিতে শুরু করে, ঘুষ নেওয়াটা তার কাছে নর্মাল হয়ে যায়, ঘুষ নেওয়াটা তার কাছে আর অস্বাভাবিক লাগে না। সুতরাং বন্ধু মহলের প্রভাবও নৈতিকতা তৈরি করতে সাহায্য করে, বা নৈতিকতা তৈরি করা বলা নয়, নৈতিকতা নির্ধারণ করতে সাহায্য করে। ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিকতা, রিলিজিয়াস বিলিফ অ্যান্ড স্পিরিচুয়াল ট্র্যাডিশন, সেটাও নৈতিকতা নির্ধারণ করে যে সে বড় হয়ে নৈতিক হবে কি হবে না। কেউ যদি এমন কোনো ধর্ম ফলো করে যে ধর্মে অন্য ধর্মদের হত্যা করাকে ন্যায্য বলে মানা হয়, তাহলে সে বড় হয়ে স্বাভাবিকভাবেই অনৈতিক হবে, সে অন্যকে হত্যা করাও ন্যায্য বলে মানবে। কেউ যদি কোনো ধর্ম ফলো করে যে ধর্ম কম্প্যাশন শেখায়, লাভ শেখায়, প্রত্যেককে ভালোবাসা শেখায়, তাহলে সেও বড় হয়ে প্রত্যেককে ভালোবাসবে, প্রত্যেকে সবার সম্মান দেবে। অর্থাৎ আমাদের স্পিরিচুয়াল বিলিফ বা ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিকতাও আমাদের এথিক্সের একটা ডিটারমিনেন্ট। পরিস্থিতির প্রভাব, পরিস্থিতিও কিন্তু তৈরি করে তুমি নৈতিক হবে কি হবে না, পরিস্থিতিও তৈরি করে তুমি নৈতিক হবে কি হবে না। কিছু কিছু সময় তোমাকে পরিস্থিতির চাপে পড়ে কিছু করতে হয়, যেমন তুমি যদি ওই সময় মিথ্যা না বলো তাহলে হয়তো তোমার গুরুতর বিপদ হতে পারে, তাহলে তুমি চাপে পড়ে বিপদের সময় মিথ্যা কথা বললে, অর্থাৎ তুমি যেটা করলে সেটাকে সাধারণভাবে নৈতিক বলে মানা হয় না। তাহলে পরিস্থিতিও নির্ভর করে, পরিস্থিতিও ডিটারমাইন করে যে তুমি নৈতিক হবে নাকি অনৈতিক হবে, বা সমাজের যে নৈতিকতা বা নীতিশাস্ত্র সেটা ডিটারমাইন করে পরিস্থিতি। তাহলে আমরা দেখলাম সহজ ভাষায় নীতিশাস্ত্র কিসের উপর নির্ভর করে? এক, আমাদের পার্সোনাল ভ্যালু, আমাদের মূল্যবোধ এবং আমাদের যে ব্যক্তিগত নৈতিকতা আছে সেটার উপর নির্ভর করে। আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড বা সাংস্কৃতিক কাঠামো তার উপর নির্ভর করে সমাজের। আমাদের সমাজের আইন ও পেশার উপর নির্ভর করে, পেশাগত নীতিমালা তৈরি হয় সেখান থেকেই। সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর নির্ভর করে, বন্ধু মহলের উপর নির্ভর করে, ধর্মীয় বিশ্বাস আধ্যাত্মিকতার উপর নির্ভর করে এবং পরিস্থিতির উপরও নির্ভর করে। এরপরে হচ্ছে কনসিকোয়েন্স অফ এথিক্স ইন হিউম্যান অ্যাকশনস। এথিক্স মানব কর্মে কি পরিণতি সৃষ্টি করে বা এথিক্সের ফলাফল কি? আমি কিন্তু ওটা বলেই দিয়েছি প্রথমে এথিক্সের সংজ্ঞায়, সেটা যদি জানো তাহলে বাদবাকিগুলো পড়তে হবে না। যে এথিক্স আমাদের কি সাহায্য করে, এথিক্স যদি আমরা মেনে চলি, নীতিশাস্ত্র মেনে যদি আমরা চলি, নীতিশাস্ত্র মেনে যদি আমরা জীবনের সব সিদ্ধান্ত নিই, তাহলে কি সাহায্য হবে, কি সুবিধা হবে? এক, আমার ব্যক্তিগত জীবনে সততা আসবে, ব্যক্তিগত জীবনে কল্যাণ হবে, আবার সমাজেরও কল্যাণ হবে, বৈশ্বিক শান্তি আসবে। এইগুলোই লেখা আছে পরের পাঠে, এগুলো আর বলছি না। মোটামুটি এথিক্স কি, মোরালিটি কি, নীতিশাস্ত্র কি, নৈতিকতা কি, নীতিশাস্ত্র আর নৈতিকতার পার্থক্য কোথায়, নীতিশাস্ত্র কোন কাজ নিয়ে বিশ্লেষণ করে, কোনটি যুক্তি নির্ভর নীতিশাস্ত্র আর নৈতিকতার মধ্যে, মূল্যবোধ বলতে আমরা কি বুঝি, এমন এক বোধ যে আমার কাছে কোনো কাজ মূল্যবান কিনা সেটা বিশ্লেষণ করে, সেই বোধটাকে বলা হয় মূল্যবোধ, যেটা পরবর্তীকালে আমাদের অ্যাটিটিউড নির্ধারণ করে থাকে, সেটা আমরা পরে পড়ব। আমরা এরপর দেখলাম
এথিক্সের বৈশিষ্ট্যগুলো কি কি? সমাজভিত্তিক, সময়ভিত্তিক, পরিবর্তনশীল। সব এথিক্স বা সব নৈতিকতা যে আইন দ্বারা বাধ্যতামূলক হবে এর কোনো মানে নেই। এই ধরনের জিনিসপত্রগুলো আমরা দেখলাম। নৈতিকতা আমাদের কি করতে হবে সেটা শেখায়। এখানে দু ধরনের দার্শনিক পেলাম। এক ধরনের দার্শনিক কাজের পদ্ধতির উপর গুরুত্ব দেয়, এক ধরনের দার্শনিক কাজের ফলাফলের উপর গুরুত্ব দেয়। তারপর আমরা পড়লাম নৈতিকতা বা নীতিশাস্ত্র কিসের উপর নির্ধারিত হয়, ডিটারমিনেন্টস অফ এথিক্স। এবং তারপর আমরা বুঝলাম কনসিকোয়েন্স অফ এথিক্স বা এথিক্সের ফলাফল। সুতরাং ওই ফ্লো চার্টগুলো বুঝলেই তুমি কিন্তু পরীক্ষায় ইনকমপ্লিট সেন্টেন্সে ছোট্ট ছোট্ট বুলেট পয়েন্ট করে লিখতে পারবে। জিনিসটা কঠিন নয়, জিনিসটা সোজা, শুধু বোঝানোর উপর নির্ভর করে জিনিসটা তোমার মাথায় কেমন ঢুকছে। তাহলে আপাতত আমি খুব ছোট্ট করে সব থেকে কঠিন যে শুরুর জিনিসটা ছিল সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বোঝালাম। এরপরও আরেকটা কঠিন জিনিস আছে, সেটা হচ্ছে ডাইমেনশন অফ এথিক্স, এথিক্সের প্রকারভেদ, মেটা এথিক্স, অ্যাপ্লাইড এথিক্স, এনভায়রনমেন্টাল এথিক্স, মেডিকেল এথিক্স, এইগুলো। কিন্তু তারপরে আবারও বলছি সব সহজ। আর যেগুলো কঠিন ভাবছো এগুলো নিজে পড়লে কঠিন, কিন্তু কেউ যদি পড়িয়ে দেয়, কেউ যদি রিয়েল লাইফের এক্সাম্পলের সঙ্গে ম্যাচ করে এগুলো পড়তে পারে, তাহলে তার এগুলো 2-3 বার পড়লেই সারা জীবন মাথায় থেকে যাবে। সবাই খুব ভালো থেকো। এবং আমি আবারও বলছি, ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু এখন নয়, 2024-এর প্রিলিমিনারি হবে তারপর। এই ভিডিওটা এই জন্যই করা যে ডেসক্রিপটিভের সময় কিরকম পড়তে হবে এবং কিরকম উত্তর লিখতে হবে, এবং ডেসক্রিপটিভের পড়ায় মুখস্থ করার ভূমিকা প্রায় নেই বললেই চলে, ভূমিকা আছে বোঝার। এইটুকুনি তোমাদের চোখের সামনে আঙুল দিয়ে বোঝানোর জন্য। 23শে মে থেকে প্রিলিমিনারি ব্যাচ শুরু হচ্ছে WBCS 2025-এর। আশা করি সবাই জানো। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।